শুরু করছি, যাতে শুনতে অসুবিধা না হয় আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। আচ্ছা, তাছাড়া ভিডিও অন থাকলে তাড়াতাড়ি ব্যাটারিও শেষ হয়ে যায়, আর এই বাইকটা ব্যাটারি ফুরিয়ে যাবে চুপি চুপি। ওকে, যতক্ষণ পারি চেষ্টা করে, যদি অন্য জায়গায় কানেকশন আসে নেট, তখন ওখানে চলে যাবে। আচ্ছা, যিনি প্রশ্ন করেছিলেন, জানি না তিনি ইতিমধ্যে এসেছেন কি না, সেটা হচ্ছে যুধিষ্ঠির আর ওই কি বলে ওটার নাম, অশ্বত্থামা, এদেরকে কেন একদিনের বা এক বেলার সেনাপতি হিসেবে স্বীকার করা হবে না? এই তো, এই প্রশ্নটার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে মহাভারতের আদি পর্বের দ্বিতীয় অধ্যায়, যেটা অনুক্রমণিকা অধ্যায় বলে পরিচিত, যেখানে পুরো বিষয়বস্তুর উপস্থাপন করেছেন তিনি বক্তা প্রবক্তা, তিনি নিজে। তাহলে আচ্ছা, ঠিক আছে, কতজন যে আসতে চাই বুঝতে পারছি না, অন্ধকার। তাহলে সেইখানে কোথাও এটা বলা নেই, যারা যারা সেনাপতিত্ব করেছেন তাদের নামে পর্বটার নাম হয়েছে। এমন ভীষ্ম পর্ব বলা হয়েছে, এখানে যুদ্ধ শুরু হলো ইত্যাদি ইত্যাদি, কি কি বিষয়বস্তু ঠিকঠাক বর্ণিত হয়েছে বলা হয়েছে। তারপরে দ্রোণ পর্ব সুধারণম লোমহর্ষণম, দ্রোণ যেভাবে যুদ্ধ করলেন এবং সবাইকে সামলালেন, সেটা সুধারণ। শোনা যাচ্ছে তো? ওই যে আপনারা কি একটা বুড়ো আঙুল দেখান, ওইটা দেখিয়ে দিন, তাহলে বুঝবো যে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে কথা হলো যে ওইখানে দ্রোণ পর্ব, তারপরে কর্ণ পর্ব, তারপরে বলেছেন শল্য পর্ব, তাই তো? 10 আর 5-এ 15, আর এই কর্ণ 2 দিন হলো 17। মানে বৃদ্ধেরাই, পুরো বৃদ্ধেরাই বেশিটা সময় কাটিয়ে দিলেন, 15 দিন। 2 দিন কর্ণ, তারপরে একটা দিন মোটো বাকি আছে। সেই একটা দিনে শল্য শুরু করলেন যুদ্ধ। শল্যকে নিয়ম মাফিক সবার সামনে সেনাপতিত্বে অভিষেক ইত্যাদি করা হলো। দিনও শেষে সেই যুদ্ধেরই, মানে শল্যের নেতৃত্বে সেই দিনের অষ্টাদশ দিনের, মানে 18তম, অষ্টাদশটা পূরণবাচক এখানে বললাম, ছোটদের জন্য বলছি, এই একাদশ থেকে অষ্টাদশ পর্যন্ত এই শব্দগুলো, একাদশ দ্বাদশ থেকে অষ্টাদশ, সংখ্যাবাচকেও যা পূরণবাচকেও তা, কোনো তফাৎ দেখা যায় না। কিন্তু ঊনবিংশতি বা বিংশতি, পুরো এটা হলো সংখ্যা, ঊনবিংশ আর বিংশ, তারপরে একবিংশ দ্বাবিংশ, এটা হলো পূরণবাচক। এই জন্য যদি লেখে ঊনবিংশতম শতাব্দীতে কিংবা বিংশতম কিংবা একবিংশতম, এটা সম্পূর্ণ ভুল, মানে একবার ডট প্রত্যয় তদ্ধিত পূরণার্থে ওখানে হয়ে গেছে। কিন্তু একাদশ থেকে অষ্টাদশ পর্যন্ত এটা সংখ্যাবাচকতা পূরণবাচকতা। এরকম ভাবনা যেন কারো মনে না আসে। অনেকের আসে, আমাকে তর্ক করে বলেছে যে বাংলাতে বোধহয় চলে, উত্তর হচ্ছে বাংলাতেও চলবে না। বাংলা যারা নতুন বানান বিধি বা ব্যাকরণ বিধি করেছেন, তারা এই কথাটা বলেননি। সুতরাং তৎসম শব্দের ক্ষেত্রে ওটাই, যেটা তৎসমে সাধু, ওখানেও সেটাই সাধু, এর অন্যথা হবার নয়। যেমন আগের দিন আমি এবং পার্বতী ম্যাডাম আলোচনা করেছিলাম, সংবর্ধনা, হ্যাঁ, সংবর্ধন, সংবর্ধ, সংবর্গ, এগুলো কোনোটাই ম দিয়ে হবে না, কারণ ওই বটা হচ্ছে ব। পুরোনো কথায় আসি, এই যে পর্ব, এর বটাও অন্তত ব। প্রাতিপদিকটা হচ্ছে পর্বন, ত্রিবলিঙ্গ, কর্মন শব্দের মতো। যারা কলেজে স্কুলে পড়ান তাদের জন্য বললাম, এই প্রতি ক্ষেত্রেই আমি যেমন মনে করিয়ে দিই, আপনাদের বিরক্তি উৎপাদন করে, এরকম আপনারাও পড়াবার সময় একদিন বলেছি বলে ছাড়বেন না, বাচ্চারা মনে রাখতে পারে না।
কাজে প্রতিবারই এদের এটা স্মরণ করিয়ে দিতে হয়। আমি এমএ শেষ সেমেস্টার, ফাইনাল সেমেস্টার, এমনকি পিএইচডি ক্লাসেও গিয়ে দেখেছি এগুলো কারো কাছে পরিষ্কার নয়। সুতরাং আমি বলতে বলতে যাই অভ্যাস বসে। এটা রেকর্ডের বাইরের কথা, কিন্তু প্রয়োজনীয় কথা। সেখানে এই শল্য পর্বেতে ওই একদিনের যুদ্ধে দিন শেষে দুর্যোধন তিনি হ্রদে আশ্রয় করলেন, গদা যুদ্ধে নিপাতিত হলেন ইত্যাদি প্রভৃতি। কিন্তু দুর্যোধনকে সেনাপতিত্বে অভিষেক করা হলো এই কথাটা সেখানে নেই। শল্য বললেন এখন আপনি যুদ্ধ করুন। একটা কথা মনে রাখতে হবে, দুপক্ষের যুদ্ধে, মানে যুদ্ধে যারা দুপক্ষ বংশগতভাবে একই পক্ষ, একই বংশ, সেখানে দুই পক্ষেরই একজন সর্বাধিনায়ক ছিলেন, মানে সবটারই তিনি ওপরে পরিচালনা করছেন। এই যে তথাকথিত কৌরব পক্ষ মানে ধার্তরাষ্ট্র পক্ষ, সেখানে দুর্যোধন ছিলেন সেইটা ওভারঅল ইনচার্জ অফ কমান্ডিং দি ওয়ার, এই ওভারঅল ইনচার্জ। প্রশ্ন করবেন এই বিষয়গুলো খুব একটা আলোচনা হয় না, তাই বলে দেওয়া দরকার। হয়তো কোন বনেগা করোড়পতিতে প্রশ্ন হতে পারে, সেটা হলো বা ওই বাংলা তো ধাঁধার অনেক সিরিয়াল হয়, বা ওই লাইভ শো বলে ওটাকে রিয়ালিটি শো, সেখানে এই প্রশ্নগুলো আসা দরকার, তাহলে একটু লোকশিক্ষা হবে। তাহলে তথাকথিত পাণ্ডব পক্ষ, সেখানে এই ওভারঅল ইনচার্জ কে ছিল? সেইটা পঞ্চ পাণ্ডবের কেউ ছিল না, সেটা ছিল ধৃষ্টদ্যুম্ন। ঠিক আছে? সুতরাং তাদের আবার আলাদা করে কোনো দিনে সেনাপতি হবার কোনো প্রসঙ্গই নেই। তারা সারাক্ষণই যুদ্ধ করছিল, যুদ্ধ করেই যাচ্ছিল। একটা দুর্যোধন কেটে গেল, ঠিক আছে, ওই যে আধবেলা পড়ে রইল বিকেল থেকে ভোর রাত পর্যন্ত, যেটা আগের দিন প্রশ্ন হয়েছিল। অষ্টাদশ দিবস মানে 18টা দিন, এবং 18 দিনের শেষ রাত 19তম দিনের ভোর রাত পর্যন্ত। 1 নম্বর কথা, সন্ধ্যার পরে যুদ্ধ হতো না, এটা বেনিয়ম। সুতরাং প্রসঙ্গটা সেখানে প্রথমেই একটু রদ হয়ে যায়। সন্ধ্যার পরে যে যুদ্ধ হয়েছিল সেটা অনিয়ম করে হয়েছিল। গভীর রাত্রিতে যখন অশ্বত্থামা ওই ম্যাসাকারটা করলো, ভয়ঙ্কর, ঘৃণিত, বিভৎস, এবং মহাভারতের রস প্রসঙ্গে আলোচনার সময় আমি বলবো যে বিভৎস রসের শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে মহাভারতের চৌক্তিক পর্ব, সুপ্তবোধ পর্বটা। যাই হোক, সেটা পরে আসছে। এখন কথা ঠিক, আগের দিনকে প্রশ্ন উঠেছিল, এবং বিদগ্ধ মানুষ নৃসিংহপ্রসাদ ভাদুরী, বঙ্গবিভূষণ সঠিকভাবে প্রশ্ন তুলেছেন। তাহলে তারা যে প্রকৃতপক্ষে পাণ্ডবদের একেবারে মনোবল শেষ পর্যন্ত ভেঙে দিল, সেই অশ্বত্থামাকে কেন সেনাপতি হিসেবে গ্রহণ করা হবে না, মান্য করা হবে না? তার এত ক্ষমতা যে সে সবাইকে শেষ করে দিল। তারপরে পড়েছিল কৌরব পক্ষে 3 জন, আর তথাকথিত পাণ্ডব পক্ষে 7 জন যোদ্ধা হিসেবে। কারণ ওইখানে আছে যে ওই কৃপাচার্য কৃতবর্মা দুর্যোধনকে গিয়ে বলল, রাজা, আপনি রাজা, সেনাপতিত্ব অভিষেকটা করবে কে? তখন তো ধৃতরাষ্ট্র রাজা, অভিষেক করার কথা দুর্যোধনকে কেন বললো? এর একটা উত্তর হতে পারে, এই উত্তরগুলো কথা বলার নেই, বলছি। এই গবেষণা প্রশ্ন আমি সেদিন বলেছিলাম যে হ্যাঁ, প্রশ্ন তুলতেই পারেন, প্রশ্ন করা যায়, বিধিসম্মত, এবং এভরি রাইট টু কোয়েশ্চেন, টু রেজ কোয়েশ্চেন অ্যান্ড ডেলিভারেট আপন দেম। যেমন অনেকেই করেছেন, আমাদের শাওলি মিত্র করেছেন, আরো অনেক বিশিষ্ট গবেষক করেছেন, বুদ্ধদেব করেছেন, সব থেকে বেশি প্রশ্ন তুলেছেন এবং নেতিবাচক সমালোচনা করেছেন ইরাবতী করবে এখনো পর্যন্ত। তাহলে এই দুর্যোধনকে গিয়ে কেন ওরা দুজনে বলল যে আপনি ওর অভিষেক করুন? কারণ ওই দুর্যোধন ছিল সর্বাধিনায়ক,
হ্যাঁ, ওভারঅল কমান্ডার ইন চিফ। এই যে দুর্যোধন তখন হাত বাড়িয়েছেন জল দেবার জন্য, যেটা আগের দিন বললো খুব সুন্দর, যে নিতে পারেননি, তখন অশ্বত্থামা নিজেই সেই ওর হাতটা বাড়িয়ে জলটা নিজের মাথায় নিল। এটা শুধু রাজা দুর্যোধনের আশীর্বাদ পাওয়ার জন্য। এবং সেখানে বিলাপ আছে, এইভাবে শুয়ে আছেন যে যার কৃপা ভিক্ষা করতো সকলে, তার পদানত হয়ে তিনি আজকে পদভঙ্গ করে উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন না ইত্যাদি প্রভৃতি। সে অতি করুণ বর্ণনা যে দুর্যোধন কিভাবে শুয়ে আছে। তার আগে তার উরুভঙ্গ হয়ে গেছে, তার আগে তার হ্রদপ্রবেশ হয়ে গেছে। এবং সেখানে বলরাম এসে ওইটা পরিচালনা করেছিলেন যে ভীম প্রকৃতপক্ষে একটু অন্যায় গদা যুদ্ধেই দুর্যোধনকে পরাস্ত করলেন। তখন আর কোনো উপায় না দেখে কি করা যায়, অশ্বত্থামা বলল আমি সবাইকে শেষ করে দেবো, আপনি শুধু আমাকে অনুমতি দিন। কেন প্রপারলি তাকে সেনাপতি হিসেবে মহাভারত স্বীকার করছেন না? কারণ মহাভারত এইখানে বলেছিলাম যে ধর্মযুদ্ধ, যে রণনীতি, সেইখানে ওইভাবে সন্ধ্যারাত্রির পরে যখন সকলে বিশ্রাম কক্ষে, বিশ্রাম শিবিরে, সেনা শিবিরে তারা বিশ্রাম করছে, যখন অস্ত্র ন্যাস করেছে, যখন তারা গভীর রাত্রিতে সুষুপ্ত, ন্যূনতম আত্মরক্ষার কোনো উপায় তাদের শরীরে কেউ ধারণ করে নেই, সেই অবস্থায় কাউকে আক্রমণ করা নিষিদ্ধ। এটাকে বলা আছে যে অস্ত্র ত্যাগ করেছে, যার রথ অস্ত্র সব ভেঙে গেছে, ওরা পালিয়ে গেছে, যে এসে হাত জোড় করে দাঁড়িয়েছে, যে এসে বলছে তবাস্মি বাদিনম, মনুসংহিতা 7ম অধ্যায়ে দেখবেন এই কথাগুলো বলা আছে। কাকে কাকে যুদ্ধের সময়ও আঘাত করবে না, আক্রমণ করবে না। তার মধ্যে একজন হচ্ছে যে তবাস্মি বাদিনম বলছে, সারেন্ডার করছে। দেখবেন এটা আজও পর্যন্ত চালু। পুলিশ গিয়ে বলে, চূড়ান্ততম এনকাউন্টারে গিয়েও বলে, কি বলে, পুলিশ তোমাদের ঘিরে ফেলেছে, তোমরা কেউ মারতে পারবে না, তোমরা সারেন্ডার করো। হ্যাঁ, সারেন্ডার করো। এবং তারপরেও গুলি করার জন্য বড় জোর পায়ে গুলি করতে পারে। পায়ে গুলি না করে যদি ওপরে গুলি করে, বুকে গুলি করে, মাথায় গুলি করে, সেটা অন্যায় হবে, তার বিরুদ্ধে কেস হয়, বিচার ব্যবস্থা বসে। কেন পায়ে গুলি করে? যাতে তারা নত হয়ে সারেন্ডার করতে পারে আর অস্ত্র চালাতে না পারে। সমস্ত ক্রিমিনাল সিরিয়ালে বা গোয়েন্দা সিরিয়ালে দেখবেন যে একেবারে বন্দুক তুলেছে অপরাধী, হট করে গুলি করে, যারা সেটা নিরোধ করতে যাচ্ছে এমন একটা জায়গায় গুলি করে বন্দুকটা তার হাত থেকে পড়ে যাবে, রিভলভারটা তার হাত থেকে পড়ে যাবে। এই যে সারেন্ডার করো, ওটা তবাস্মি বাদিনম। আর সারেন্ডার করার চিহ্ন কি? দুহাত তুলে বেরিয়ে আসে। দুহাত তুলে যে বেরিয়ে আসছে, সে যত বড় অপরাধী হোক, তাকে কোনো প্রশাসনিক পুলিশ আর আঘাত করে না, গুলি করে না, তার হাত ধরে বেঁধে নিয়ে আসে। হাত তুলেছে মানে কি? অস্ত্র ত্যাগ করেছে, আর পকেটে হাত দিয়ে রিভলভার, বন্দুক কিছুই তুলছে না। এই যতগুলো নিয়ম আছে, কাকে কাকে আক্রমণ করবে না, যে নগ্ন, যে অস্ত্রহীন, যে যুদ্ধের পোশাকে সজ্জিত নয়, যার রথ ঘোড়া টোড়া সব চলে গেছে, কারণ এই যুদ্ধের সমস্ত উপকরণ তার আর কিছু নেই, ভেঙে গেছে, যে মাটিতে গড়িয়ে পড়েছে, ওটা জানাতে পারছে না। আর যে সবকিছু থাকা সত্ত্বেও সামনে এসে বলছে আমি হার স্বীকার করলাম, তব অস্মি ইতি বাদিনম, এই কথা যে বলছে তাকে আর আঘাত করবে না। এর প্রত্যেকটা খণ্ডন হয়েছে, লঙ্ঘিত হয়েছে অশ্বত্থামার যেভাবে আক্রমণ করছে। পাণ্ডব শিবিরে, যেখানে সবাই সুপ্ত, যত ভাগে ভাগে, শিবির মানে একটা প্রথমে বিরাট, তার মধ্যে আবার নানা শিবির আছে, সেখানে যারা ঘুমিয়ে আছে, সেই দরজায় দ্বারদেশে পাহারায় দাঁড়ালেন কৃতবর্মা এবং কৃপাচার্য। আর ভিতরে গিয়ে গিয়ে যত ঘুমন্ত, তাদের প্রত্যেককে এক এক করে হয় মুন্ডচ্ছেদ করলো, নয় আঘাত করলো, নয় করলো একেবারে শেষ করে দিল। একজন কে যেন পালিয়ে গিয়ে রক্ষী ওই পঞ্চপাণ্ডবের শিবিরে এই খবরটা দিতে পেরেছিল। বাকি যারা দরজা দিয়ে পালাবার চেষ্টা করছিল, কৃতবর্মা এবং কৃপাচার্য, তাদেরকেও হত্যা করেছেন। এবং এই ব্যবস্থাটা অশ্বত্থামা করেছিল। আমি সংক্ষেপে এই সুপ্তবধ পর্বে, চৌটুকু পর্বের কথাটা বললাম। এখানে অশ্বত্থামাকে যদি একজন প্রপার সেনাপতি বলে স্বীকার করা হয়,
তাহলে ধর্মযুদ্ধের নীতি লঙ্ঘন করে তার সেনাপতিত্ব স্বীকার করা, অন্যরা আর কেউ কখনো এরকম করেননি, তাই তো? আজকে বলছে শিখণ্ডীকে অন্যায় করে বধ করেছে। হ্যাঁ, শিখণ্ডীকে অন্যায় করে বধ করেছে, আজকে নিশ্চয়ই আমরা প্রশ্ন তুলবো এবং আমরা তুলছি সবসময়, বিশেষ করে আজকে থার্ড জেন্ডার এবং অন্যরকম। এক সেকেন্ড বলবো। তাহলে ধর্মনীতি, যুদ্ধের যে ধর্মনীতি সেটা যে লঙ্ঘন করছে তাকে একটা প্রপার স্বীকৃতি দেওয়া যায় না। যেমন শিখণ্ডীকে যে দাঁড় করালো, ওটা কি লঙ্ঘন হলো না? হলো এবং হলো না, দুটোই। কেন হলো না? কারণ ওই উপদেশটা কুরুবৃদ্ধ পিতামহ সেনাপতি ভীষ্ম স্বয়ং ওদেরকে বলেছিলেন যে আমি শিখণ্ডীর সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হব না। যদি সত্যি তোমরা জয় চাও, মানে কুরুবৃদ্ধ পিতামহকে কেউ ঠেকাতে পারবে না, অর্জুনও না, কৃষ্ণ সহায় থাকলেও। সুতরাং যদি তোমরা যুদ্ধে আর অগ্রসর হতে চাও ইন এ পজিটিভ ওয়ে, তাহলে কে যেন বললেন, সঠিক বলেছেন, অভিষেক বোধ হয়, অ দিয়ে নামটা বুঝতে পারলাম, তাহলে পরে কি হবে? আর হবে না। এখন সেনাপতি একটা রণনীতি যখন উপদেশ করলেন, তিনি সকলের মান্য, তিনি পুরো জ্যেষ্ঠ, সেটা তারা পালন করেছেন, কাজে দোষ হলো এবং হলো না। আজকের বিচারে গবেষণার দৃষ্টিতে আমরা এই কথাটাই বলতে পারি। এরপরে আর তর্ক করলে পরে সেটা কুতর্ক হয়, সেটার কোনো ভ্যালু থাকে না। হ্যাঁ, প্রশ্ন তুলতেই পারি আমরা, অবশ্যই আজকে থার্ড জেন্ডারের ক্ষেত্রে প্রশ্ন তুলতে পারি, যেখানে থার্ড জেন্ডারকে রাজার রক্ষী হিসেবে নিয়োগ করা হতো। অর্থশাস্ত্র পড়লে আমরা দেখতে পাচ্ছি ষণ্ড নপুংসক তাদেরকে রক্ষী হিসেবে করা হতো। তারা তার মানে যুদ্ধে শস্ত্র চালনায় তারা পটু। আজকেও আমরা ভাবতে পারি, দেখুন কৌটিল্যের অর্থশাস্ত্র কোন কালকার ব্যাপার, তখন তিনি এইটা বর্ণনা করছেন, মানে রাজ্য ব্যবস্থা এটা ছিল, কৌটিল্য প্রবর্তন করলেন তা নয়, আলোচনা করছেন। তাহলে আজকের দিনে এই প্রশাসনিক সুরক্ষা ব্যবস্থায় সিভিক ভলান্টিয়ার হেনাতানা সব যে হচ্ছে, সেখানে কি এদের নিয়োগ করার কথা ভাবা যায় না? এই তো এই সমস্ত নতুন ভাবনা চিন্তা আজকে করবার আছে। এবং শিখণ্ডীও যুদ্ধে পারঙ্গম ছিল, সে যুদ্ধে যোগ দিয়েছিল, তাকে কেউ আটকায়নি। এরকম আজকের যারা আছেন তাদের কথা ইন এ পজিটিভ ওয়ে, ইন এ ডিফারেন্ট ওয়ে, তারা যখন বলছে ডিফারেন্ট জেন্ডার, তাদের কথা একটু ডিফারেন্ট ওয়েতে ভাবা যেতে পারে, উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে। আক্রমণাত্মক আগ্রাসী, তারা অনেক সময় খুব আক্রমণাত্মক আগ্রাসী হয়ে ওঠে সমাজের চালচলনে, সেরকম না রেখে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ভাবা যেতে পারে। আশা করি আজকে আর কোনো প্রশ্ন থাকছে না অশ্বত্থামাকে কেন ফুল ফ্লেজেড সেনাপতি হিসেবে স্বীকার করব না। 18 নম্বর দিনে প্রকৃতপক্ষে পুরো দিনটা শল্য ছিলেন সেনাপতি, কিন্তু ভোর রাত পর্যন্ত 24 ঘন্টা চলে। সেই শেষ রাতে যদি কেউ যুদ্ধ করে তাহলে তাকে সেনাপতি বলা যায় না। কেন? 1 নম্বর তো বলেই দিলাম, শেষ রাতে যুদ্ধ করাটা তো নীতি নয় এবং ঘোষিত নীতি নয়। প্রত্যেকটা যুদ্ধে প্রত্যেক দিন বলা আছে, সূর্যাস্ত হলে তারা অবহার করলো, যুদ্ধাপহার মানে রিট্রিট করলো। পরের দিন যুদ্ধ হবে না তা না, পরের দিন ভোরবেলা আবার তারা সজ্জিত হয়ে বেরোল। এইভাবে যেখানে যুদ্ধ চলছে সেখানে কত বড় অন্যায়, রাত্রে আক্রমণ করলো, অপ্রস্তুত অবস্থা আক্রমণ করলো, ঘুমন্ত অবস্থা আক্রমণ করলো এবং বধ করলো। এবং যে নিরস্ত্র অবস্থায় পালিয়ে যাচ্ছে তাদেরও পর্যন্ত বধ করলো, গেটে দাঁড়িয়ে, দ্বার দেশে দাঁড়িয়ে কৃতবর্মা এবং কৃপাচার্য। কাজে এইটা হচ্ছে নৃশংসতম জায়গা, এই সুপ্তবধ উপপর্বটা। আর ওই কথায় যাচ্ছি না। এখন আর কারো প্রশ্ন আছে থাকলে সেটা পরের দিন করবেন, লিখে পাঠাবেন। এখন আমি ভারতবর্ষের কথাতে যাই। ভারতবর্ষ নিয়ে সাম্প্রতিককালে কিছু কিছু আলোচনা করেছি।
সেই আলোচনাগুলো ধরেই আজকে আলোচনা আরম্ভ করব। ভারতবর্ষ সেখানে গ্রীষ্ম পর্বে হচ্ছে আপনার 9, 10, 11, 12 এইখানে ভারতবর্ষের কথা আছে, শোনা গেছে তো। গ্রীষ্ম পর্বের 9, 10, 11, 12 এই কটা অধ্যায়ে এই ভারতবর্ষের আলোচনা হয়েছে। হ্যাঁ, এটা বিওআরআইতে মানে ক্রিটিক্যাল এডিশনে একটু অন্য জায়গায় আছে। ক্রিটিক্যাল এডিশনে হচ্ছে বোধহয় 10, 11, 12 একটা পিছিয়ে পিছিয়ে আছে। না, ক্রিটিক্যাল এডিশনে 6 নম্বর অধ্যায়ে এটা শুরু হয়ে গেছে। 6, 7, 8, 9 না, ঠিক বলেছি, বিওআরআইতে 10 নম্বর অধ্যায় আছে, 6টা হচ্ছে পর্ব। আর বিশ্ববাণী মানে হরিদাস সিদ্ধান্ত বাগিছে 9, 10, 11, 12। ঠিক আছে, তাহলে বিওআরআইতে একটা অধ্যায় বেশি করে আছে, মানে যেটা যেখানে 9 নম্বর অধ্যায়, ক্রিটিক্যাল এডিশনে সেটা 10 নম্বর, হোয়াট এভার। গ্রীষ্ম পর্বে একাধিকবার বলা হয়েছে, এই মানে যুদ্ধের ঠিক আগে, তখন যুদ্ধ শুরু হয়, ধৃতরাষ্ট্র সঞ্জয়ের সঙ্গে সংলাপে রত। গ্রীষ্ম পর্বে একাধিকবার বলা হয়েছে এই দেশের নাম ভারতবর্ষ, সেখানে আমরা বাস করি, যত্র বর্তামহে বয়ম। আর এর আগেই সঞ্জয়, আগের দিন আমরা রাজা ভরত মানে দুষ্যন্তের পুত্র ভরত, এবং তারপরে থেকে সবাই ভারত এবং ভারতী তত্ত্ব সন্ততি বিষ্ণু ধর্মোত্তর পুরাণের কথা বলেছিলাম, ব্রহ্মবৈবর্ত পুরাণ। এখন এখানেও ধৃতরাষ্ট্রকে এবং অন্যান্য যত কুরুবংশের সকলকেই অনেকেই অনেকবার ভরত সত্তম, ভারত, ভরত রাজ সত্তম এই বলে সম্বোধন করেছেন। কৌরব পুরুষোত্তম এই বলেও সম্বোধন করেছেন, যেমন ধৃতরাষ্ট্রের পুত্রদের তেমনি পাণ্ডু পুত্রদেরও এই ভরত সত্তম এই সম্বোধনটা বহুবার আছে আপনার কোথায়, মহাভারতের মধ্যে। অর্থাৎ মূল মহাভারতের কাহিনীর সূত্রপাত যদি খ্রিস্টপূর্ব 2000 বছরের কাছাকাছিও ধরা যায়, মনে রাখবেন খ্রিস্টপূর্ব 2000, এটা আরো ঐতিহাসিকরা বলেছেন ভারতবার 950, 1500 এসব বলেছেন, আগের দিন আমি সব দিয়েছি, বা এর আগে আপনাদের এটাও দিয়ে দিয়েছি, বছর প্রাচীন। তাহলে ভারতবর্ষের কনসেপ্টটা আজ থেকে প্রায় 4000 বছর, অন্তত 3-3500 বছরের পুরনো বটে কনসেপ্টটা। কারণ কনসেপ্টটা আছে বলেই তো এরা যুদ্ধের সময় আলোচনাটা করছে। তখন পর্যন্ত ভারতবর্ষের নামে যদি না থাকতো, ভারত সন্ততি মানে সেই দুঃসন্তের ছেলে ভরত, তারপর থেকে কিন্তু ভারতম বর্ষম, হ্যাঁ না, ভরত যেখানে রাজত্ব করে সেটা ভারতম, সেখানে যারা বাস করে তারা ভারতী সন্ততি। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভারতবর্ষ নামের উল্লেখ আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে জম্বু দ্বীপের 9টি বর্ষ মানে দ্বীপ, দেশ, মহাদেশ আজকের ভাষায়, জম্বু দ্বীপের 9টি বর্ষের মধ্যে, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ, একটি হচ্ছে ভারতবর্ষ। গ্রীষ্ম পর্বের জম্বু দ্বীপ নির্মাণ খণ্ড হচ্ছে প্রাপ্ত বর্ণনাটাও এই ব্রহ্মবৈবর্ত পুরাণের অনুরূপ, মানে সমান সমান। এইখানে ভীষ্ম পর্বের প্রাসঙ্গিক শ্লোকগুলি বলছি কতগুলো।
আচ্ছা, এই ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ খণ্ড 1:51, আপনারা ব্রহ্মবৈবর্ত পুরাণ না খুললেও এটা একটু সহজে পাবেন। শব্দকল্প ব্রহ্ম অভিধান যদি খোলেন, আমার মনে হয় হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ওয়ান্টস টু জয়েন, হ্যাঁ অন্ধকারে দেখতে পাচ্ছি না, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকে নেটের সমস্যার জন্য কেটে যাচ্ছেন, তারপর আবার ঢুকছেন, আমার দেখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এটা এত ছোট দেখতে পাচ্ছি না, দুঃখিত যাকে দেরি করে ঢুকতে দিলাম। আচ্ছা, শব্দকল্প দ্রুম অভিধান কিংবা হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের এই বঙ্গীয় শব্দকোষ সেখানে পাবেন। শ্লোকটা বলছি, যেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। উত্তরং যৎ সমুদ্রস্য, মানে সমুদ্রের উত্তর দিকে, অবশ্যই ভারত মহাসাগর। এই দেখুন, ইন্ডিয়ার ভারত নিয়ে যে বেকার অর্থহীন তর্কাতর্কি রাজনীতি, কোন মানে হয় না? ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশন, তাই না? এমনি কোনোদিন কোনো তর্কাতর্কি করলো না, আজকে হঠাৎ সাংঘাতিক ভাবে কেন ভারত বলবো? আর যারা ভারত বলতে চাইছেন তারাও সবকিছু অস্বীকার করে ভারত ছাড়া আর কিছু বলবো না, এরকম যদি আরম্ভ করে আজকে, আশা করি আমরা মূল শাস্ত্র গ্রন্থ, মূল গ্রন্থ অধ্যয়ন করার পরে এবং বর্তমান সমস্ত বিগত আধুনিক ইতিহাসের দিকে, নামকরণের দিকে তাকিয়ে, ভৌগোলিক নামকরণের দিকে তাকিয়ে এসব আবুল তাবুল অর্থহীন কথাতে সায় দেব না। আমি রাজনীতি করতে বলছি না, যার যা খুশি রাজনীতি করুন। উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ্চৈব দক্ষিণম, সমুদ্রস্য উত্তরম, সমুদ্রের উত্তর দিকে, আর হিমাদ্রি, অদ্রি মানে পাহাড়, মানে হিমালয় যে পাহাড়, সেই হিমাচলের দক্ষিণ দিকে অবস্থিত। বর্ষং তদ ভারতং নাম, সেই দেশটা বা মহাদেশটা হলো ভারত, এইটার নাম। ভারতী যত্র সন্ততি, সেইখানকার প্রজাবর্গ তাদের নাম হচ্ছে ভারতী প্রজা, মানে ভারতবর্ষীয় প্রজা সন্তানগণ। এটা হলো ব্রহ্মবৈবর্ত পুরাণ। ভীষ্ম পর্বে এই কথা বলা হয়েছে, আরো অনেক বিস্তৃত ভাবে এবং অনেক প্রশংসা করা হয়েছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জানতে চান, ওই ক্রিটিক্যাল এডিশনের 10 নম্বর আর হরিদাস সিদ্ধান্ত বাগীশের 9 নম্বর অধ্যায়ের প্রথম দুটো শ্লোক। যদ ইদং ভারতং বর্ষম, এই যে ভারত নামে দেশটা, যত্র ইদং মূর্ছিতং বলং, যত্র ইদং মূর্ছিতং বলম, যেখানে এই বল মানে সব সৈন্যরা এসে মূর্ছিত হয়েছে, মানে অজ্ঞান হয়ে গেছে না, ঝাঁপিয়ে পড়েছে, হামলে পড়েছে। যত্র অতিমাত্রং লুব্ধ অয়ং পুত্র দুর্যোধন মম, যত্রাতিমাত্রং লুব্ধ অয়ং পুত্র দুর্যোধন মম, যেখানটাতে আমার ছেলেটা দুর্যোধন, সেও অতিমাত্রায় লুব্ধ হয়ে পড়েছে। আবার যত্র গৃদ্ধা পাণ্ডু সুতা, সেখানে আবার পাণ্ডুর ছেলেগুলো গৃদ্ধা, অতি লুব্ধা, অতিশয় লোভ করছে। যত্র মে সজ্জতে মনঃ, এখানে আমার মনেও যথেষ্ট কৌতূহল আছে, আমিও আকৃষ্ট। উত্তরে সঞ্জয় বলছেন, শুধুমাত্র পাণ্ডুপুত্রগণ নয়, দুর্যোধন, শকুনি এবং আরো অনেক ক্ষত্রিয়রাই এবং অন্যান্য জনপদের সমস্ত রাজারাও এই দেশের প্রতি লোভ করে। আর এই বিষয়ে তারা মানে ভারতবর্ষের প্রতি চোখ দেওয়াতে তারা একে অপরকে সহ্য করেন না। ন মৃষ্যন্তি পরস্পরম, বর্ষ করা মানে সহ্য করা। ন তত্র পাণ্ডবা গৃদ্ধা, সঞ্জয় বলছে শুধুমাত্র পাণ্ডবেরা যে অতিশয় লুব্ধ হয়ে পড়েছে তা নয়। শৃণু রাজন বচো মম, হে রাজন আমার কথাটা শুনুন। গৃদ্ধ দুর্যোধন তত্র, সেখানে দুর্যোধন গৃদ্ধ, অতিশয় লুব্ধ।
শকুনিশ্চাপি সৌবল, সুবল দেশের বা সুবলের পুত্র শকুনি, সৌবল শকুনিও অত্যন্ত লুব্ধ। অপরে ক্ষত্রিয়াশ্চাপি, অপিচ অপরে ক্ষত্রিয়া, অন্যান্য যত ক্ষত্রিয় যেখানে আছে ভারতবর্ষতে ঢুকতে পারলে, দখল করতে পারলে তাদের বিশেষ বিরক্ত হবে, তারাও ওই জন্য খুব লুব্ধ। যাকে ঢুকতে একটু দেরি করলাম ক্ষমা করবেন, দেখতে পাচ্ছি না। আচ্ছা, বইয়ের দিকে চোখ তো, ওদিকে চোখটা যাচ্ছে না। অপরে ক্ষত্রিয়াশ্চাপি, আরো কারা? নানা জনপদেশ্বরা, আরো নানা জনপদ আছে, তাদের যারা ঈশ্বর ও প্রভু রাজা, সেখানে যারা রাজত্ব করছেন, রাজপাট চালাচ্ছেন, তারা সকলেই এর প্রতি আকৃষ্ট, লুব্ধ। আর যে গৃদ্ধা ভারতে বর্ষে, এই ভারত নামক বর্ষটার প্রতি যাদের কিনা আগ্রহ, লুব্ধ আগ্রহ আছে, গৃদ্ধা, গৃধ ধাতু গৈরিকা ধরণ প্রত্যয় করে কর্তৃবাচ্যে গৃদ্ধ, দয় ধ, গৈরিকা দয় ধ, নমৃষ্যন্তি পরস্পর, তারা একে অন্যকে সহ্য করে না। সঞ্জয় আরো বললেন, তৎপুণ্যা জনপদা তানি বর্ষাণি ভারত, গৌরব বচন। এই ভারতটা সম্বোধনে কাকে? ধৃতরাষ্ট্রকে। হে ভরত সন্ততি, ভরত বংশের সন্তান ধৃতরাষ্ট্র রাজা, আগে বললো রাজন, এখন বললো ভারত। তত্র পুণ্যা জনপদা, সেখানে যত পুণ্য স্থানগুলো রয়েছে, তানি বর্ষানি, সেগুলি হচ্ছে আসল বর্ষ, আসল দেশ। বসন্তী তেষু সত্ত্বানি, সেখানে অনেক মানুষেরা বাস করে, অনেক জীবেরা বাস করে। সত্ত্ব বলেছে, মনুষ্য বলেনি, নরাহ বলেনি, জনাহ বলেনি, সত্ত্বানি, সকল প্রকারের জীব সেখানে বাস করে। নানা জাতিনি, নানা জাতির নানা জীব সেখানে বাস করে, সর্বশ, সব রকম ভাবে। ইদং তু ভারতং বর্ষম, এই হলো গিয়ে কিনা ভারতবর্ষ। তত হৈমবত পরম, হিমালয়ের দক্ষিণে। সঞ্জয় আরো বললেন, সকল দেবতার কাঙ্ক্ষিত এই দেশ ভারতবর্ষ। দেবরাজ ইন্দ্র, পৃথু, বৈবস্বত মনু এবং সকল শ্রেষ্ঠ জনেরই প্রিয় স্থান এই ভারতবর্ষ। বলবান ক্ষত্রিয়গণের অতি প্রিয় এই দেশ ভারতবর্ষ। ভারতবর্ষ নামের এই দেশেই আমাদের বাস, যত্র বর্তামহে বয়ম। এখানে সকল পুণ্য কর্মের উৎসভূমি। এই দেশে, এটা খুব ইম্পর্টেন্ট, আর্য, এই দেশে আর্য, ম্লেচ্ছ সকলেই বাস করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আর্যের জাতি হিসেবে আর্যের উল্টো দিকে কারা আছে? ম্লেচ্ছ। ঠিক আছে, আর্য জাতি যদি জাতি হিসেবে বলি, তাহলে তার উল্টোতে আছে কে? ম্লেচ্ছ। আর আর্য হচ্ছে প্রকৃতপক্ষে শিষ্ট, শিক্ষিত, সুসংস্কৃত, মানে এডুকেটেড, কালচার্ড অ্যান্ড এলিট। আর্য ম্লেচ্ছ সকলে বাস করে। আর অন্যান্য আরো অনেক অনেক জাতি এবং বর্ণের মানুষ এখানে বাস করেন। অত্রতে কীর্তয়িষ্যামি, ওই 5 নম্বর শ্লোক, এটা কে বলছেন? সঞ্জয়। তাকে বলছেন? ধৃতরাষ্ট্রকে। অত্রতে কীর্তয়িষ্যামি বর্ষং ভারত ভারতম, অনুপ্রাস এবং যমকটা দেখবেন। হে ভারত, এটা সম্বোধনে ধৃতরাষ্ট্র, হে ধৃতরাষ্ট্র রাজা, পুরুষোত্তম, ভরতোত্তম, বর্ষং ভারতম কীর্তয়িষ্যামি, ভারত নামের বর্ষটা, দেশটাকে প্রশংসা করছি, প্রশংসা সহকারে বর্ণনা করছি। প্রিয়ম ইন্দ্রস্য দেবস্য বর্ষং ভারতম,
কাজী প্রিয়ম স্ত্রীলিঙ্গ। প্রিয়ম ইন্দ্রস্য দেবস্য মনো বৈবস্বতস্য চ ষষ্ঠী। বৈবস্বত মনুর আরো চ অন্যে সাংচ মহারাজ ক্ষত্রিয়ানাং বলিয়সাম। অনেক বলবান ক্ষত্রিয়দের এটা প্রিয়ম। সর্বেশাম এব রাজেন্দ্র, এটা সম্বোধন, হে রাজেন্দ্র, হে রাজশ্রেষ্ঠ। ইদং ভারতং বর্ষম সর্বেশাম এব প্রিয়ং ভারত ভারতম, আবারও ভারত সম্বোধন, প্রিয়ং ভারতম। এই হচ্ছে ভারতম সর্বেশাম প্রিয়ম, হে ভারত রাজেন্দ্র, হে রাজশ্রেষ্ঠ ভরত সন্তান। তত্ত্বে বর্ষং প্রবক্ষ্যামি যথাশ্রুতম অরিন্দম। এটা আমি বলছি। ইদং তু ভারতং বর্ষম যত্র বর্তামহে বয়ম। আমরা যেখানে বসবাস করছি সেই পুরো দেশটার নাম হচ্ছে ভারতং বর্ষম। হলো আগে যে বর্ণনা করলেন কুরু কুরুজাঙ্গল আর কুরুক্ষেত্র, এইটা নিয়েই ওরা থাকতে লাগলো। হ্যাঁ, কিন্তু পুরো বর্ষটার নাম হচ্ছে ভারতবর্ষ। সুতরাং কুরুক্ষেত্র ভূখণ্ডে যে যুদ্ধটা হচ্ছিল সেটা ভারতবর্ষের যুদ্ধ, যেখানে ভারতবর্ষের সমস্ত ওই যে অন্য জনপদের স্বর, অন্য সমস্ত জনপদের যারা রাজপাট চালাচ্ছে, আর অন্য যত ক্ষত্রিয় যেখানে রাজা হয়ে আছে, যত রাজ্যে, এখন জিজ্ঞেস করবেন নিশ্চয়ই কত রাজ্য কোথায় ছিল আর ওদেরই বা জায়গাটার নাম কি। এর আগে অনেকদিন আগে বলেছিলাম পড়াবার সময়, ওই জায়গাটার নাম সমন্ত পঞ্চক। যেখান থেকে কে ঘুরে এসেছিল, ওই সৌতি উগ্রশ্রবা, সেই তো এসে ঋষিদের কাছে বললো। অন্য অনেক দেশ ঘুরতে ঘুরতে সে সমন্ত পঞ্চক জায়গাটাও ঘুরে এসেছিল এবং সেখান থেকে সমস্ত কাহিনী শুনে এসে, এক নম্বর শুনেছিল বৈশম্পায়নের কাছে জনমেজয়ের সর্পযজ্ঞে, তারপরে আরো সব জায়গা ঘুরে সমন্ত পঞ্চক খাস দেশ সেখানে যুদ্ধ হয়েছিল, সেটাও যেটা ওদের আসল দেশ কুরুবংশের, সেটাও ঘুরে এসে সমগ্র কাহিনীটা ঋষিদের কাছে বিবৃত করছে। ওই জায়গাটার নাম ছিল সমন্ত পঞ্চক। এই সমন্ত পঞ্চক নামটা আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের বই খুললে দেখবেন ১৬ জনপদ, ১৬টা জনপদ ছিল বিখ্যাত। যারা ইতিহাস পড়ে তারা এটা জানে। এবং বৌদ্ধ ইতিহাস খুলতে গেলে সেখানে এই ১৬ জনপদের নামটা পাওয়া যাবে এবং বৌদ্ধ গ্রন্থেও এই ১৬ জনপদের নাম পাওয়া যাবে। কোন গ্রন্থ? সমস্ত ভারতবর্ষের প্রাথমিক এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে যারা এক্সপার্টাইজ অর্জন করেছেন এবং যারা সুপণ্ডিত গ্রন্থ রচনা করেছেন, তারা সকলেই প্রামাণ্য গ্রন্থ হিসেবে একটি বৌদ্ধ শাস্ত্র গ্রন্থকে মেনে নিয়েছেন ইতিহাসের দিক থেকে প্রামাণ্য। সে বইটার নাম ললিত বিস্তর। আজ থেকে ২০০০ বছরের কিছু বেশি আগের রচনা, কারণ ২০২৪ চলছে। ওইটির গ্রন্থের আবির্ভাব কাল বর্তমান কাল গণনার কমন এরা গণনার শুরু সময়ে। ওইটার নাম ললিত বিস্তর। ভগবান বুদ্ধের জীবনী সম্পর্কে সর্বাধিক প্রামাণ্য গ্রন্থ এটি। ভারতবর্ষের লিপির ইতিহাস খুঁজতে গেলেও এই বইটি শরণাপন্ন হতে হয় আমাদের, যেখানে ৬৪টি লিপির উল্লেখ আছে এবং যার মধ্যে প্রথম লিপিটা হচ্ছে ব্রাহ্মী, দ্বিতীয় লিপিটা হচ্ছে খরষ্টি। এই অনুসারেই প্রাচীন ভারতবর্ষের যে লিপির পাঠ উদ্ধার করলেন অশোকের শিলালেখের পাঠ, জেমস প্রিন্সেপ এবং কানিংহাম, তারা এই লিপিটার নাম দিয়েছিলেন ব্রাহ্মী। অশোক নাম দেয়নি ব্রাহ্মী। ভারতবর্ষে কোনো জায়গায় এখানে কোনো পুরনো শাস্ত্র গ্রন্থে ব্রাহ্মী বলে কোনো লিপি আছে? ব্রাহ্মী ভাষা, ব্রাহ্মী স্থিতি সাধনার স্থলে, ধ্যানের স্থলে, এই আছে। ব্রাহ্মী ভাষাও আছে, সংস্কৃত ভাষাকে বলা হচ্ছে, দেব ভাষাকে বলা হচ্ছে, কিন্তু ব্রাহ্মী লিপি বলে কোনো লিপির উল্লেখ নেই। ব্রাহ্মী লিপি অশোকের শিলালেখ যেই লিপিতে লেখা, তার নাম দেওয়া হলো ব্রাহ্মী। কে দিলেন? জেমস প্রিন্সেপ এবং লর্ড কানিংহাম এবং আরো সকলে মিলে। ঠিক আছে, খরষ্টি এটাও তাই। নামগুলো তারা পেলেন কি করে, হঠাৎ দিলেন কেন? কারণ তারা ওই ললিত বিস্তর গ্রন্থের ৬৪টি লিপির তালিকার মধ্যে প্রথম নাম পেলেন ব্রাহ্মী, দ্বিতীয় নাম পেলেন। ঠিক আছে, এরপর থেকে
1000 বছরেরও বেশি সময় ধরে যত লিপি ভারতে এসেছে, কেন অশোকের শিলালেখের বয়স, অশোকের অভিলেখের বয়স 300 খ্রিস্টপূর্বাব্দ বিসিই, আর গুপ্ত যুগ কবে 3rd সেঞ্চুরি সিই। তাহলে কত বছর হলো? 1000 খানেক বছরের বেশি হলো। এতদিন ধরে যত লিপিরই পাঠোদ্ধার হলো সবারই একটা জেনেরিক নাম দেওয়া হলো ব্রাহ্মী। তার আগে একটা রাজবংশের বিশেষণ, হ্যাঁ, শুঙ্গ ব্রাহ্মী, কুষাণ ব্রাহ্মী, শক ব্রাহ্মী, এসব রাজ্যের নাম, হ্যাঁ, এম্পায়ারের নাম। তারপর কি হলো? প্রাচীন গুপ্ত ব্রাহ্মী, তারপরে গুপ্ত ব্রাহ্মী, তাহলে অর্বাচীন গুপ্ত ব্রাহ্মী, আর্লি গুপ্ত ব্রাহ্মী, লেট গুপ্ত ব্রাহ্মী, হ্যাঁ, 7ম 8ম শতাব্দ হচ্ছে লেট গুপ্ত ব্রাহ্মী। তাহলে কত বছর হয়ে গেল? হ্যাঁ, 1500 বছরের বেশি সময় হয়ে যাচ্ছে, 2000 বছর প্রায়। এদিকে সেন্ট্রাল এশিয়াতে, মধ্য এশিয়াতে, পশ্চিম এশিয়াতে যে সমস্ত পুঁথি উদ্ধার হলো সেগুলো আবার এর সঙ্গে একটু মিলছে, একটু অন্য রকমের। তখন তারও বা নাম দেওয়া হলো কি? আধুনিক কালে বিংশ শতাব্দে এইসব পাঠ উদ্ধার হলো। 1905 সালের পর থেকে তাদেরও নাম দেওয়া হলো ব্রাহ্মী। প্রথম নাম হলো ব্রাহ্মী। কিরকম ব্রাহ্মী? একটা বিশেষণ দেওয়া হলো টার্কিশ ব্রাহ্মী, তুরস্ক ব্রাহ্মী। আবার একটু বিশিষ্ট করা হলো নর্দার্ন টার্কিশ ব্রাহ্মী, উত্তর ভাগে তুরস্ক ব্রাহ্মী, এবং সাদার্ন টার্কিশ ব্রাহ্মী। মানে সিল্ক রোড, সেই রেশম পথের উপরের দিকে যে ব্রাহ্মী আর নিচের দিকে যে ব্রাহ্মী, উপরের দিকে যে লিপি আর নিচের দিকে। তাহলে দেখুন এতদিন পর্যন্ত, মানে এই 30-40 বছর আগে পর্যন্ত সব লিপির নাম দেওয়া হচ্ছে ব্রাহ্মী। এই সদ্য এখন শুরু হয়েছে যে আমরা এই রাজ্যের নাম দিয়ে, সাম্রাজ্যের নাম দিয়ে বা জায়গার নাম দিয়ে ব্রাহ্মীর নাম, লিপির নাম দেবো না, আমরা বলবো 2nd সেঞ্চুরি বিসির ব্রাহ্মী। কিন্তু বইতে তো লেখা হয়ে গেছে, পরিচয়টা রাখতেই হবে। হলো, এই হলো ললিত বিস্তর গ্রন্থের গুরুত্ব বললাম। একটা কথা বলতে গেলে আরো অনেক কথা বলতেই হয়। এখন ললিত বিস্তরে যে ঘটনার কথা বলা হয়েছে, ভগবান বুদ্ধের জন্ম 600 খ্রিস্টপূর্বাব্দ, তাই তো? বইটা লেখা হতে পারে বর্তমান কালের প্রথম অবস্থায়, কিন্তু ঘটনাগুলো তো অনেক আগেকার। তাহলে মহাভারত আরো আগেকার। মহাভারতের পরিনিষ্ঠিত রূপ যদি 500 বিসিই থেকে আরম্ভ হয়ে থাকে, ঘটনাবলী তো 500 বিসিই নয়। এই জিনিসটা মনে রাখবেন, একটা গ্রন্থে যে ঘটনা বর্ণনা করা হচ্ছে সেটা তার থেকে আরো কত পরেকার, সরি, আরো কত আগেকার। বইটা আসল ঘটনার আরো অনেক পরেকার। ইদং তু ভারতং বর্ষং যত্র বর্তামহে বয়ম পুণ্যং পূর্বং প্রবর্ততে পুণ্যম। আবার বলছি, যত্র বর্তামহে বয়ম, যেখানে আমরা বাস করছি, আর পূর্বং প্রবর্ততে পুণ্যম, সবার আগে এইখানে সকল পুণ্যকর্মের শুরু হয়, প্রবর্ততে। 12 অধ্যায়ের 50 নম্বর শ্লোক হরিদাস সিদ্ধান্ত বাগীশ। আর বিহারাইতে 13 নম্বর অধ্যায়ের 50 নম্বর শ্লোক। ভারতবর্ষের সপ্তকুল পর্বত বা সপ্তকুলাচলের কথাও ভীষ্ম পর্বে উচ্চারিত। তারা কে? মহেন্দ্র, মলয়, সহ্য, শক্তিমান। সহ্য পর্বত হচ্ছে পশ্চিম ঘাট, মলয় হচ্ছে পশ্চিম ঘাটের দক্ষিণ দিকটা। এখন দেখবেন আজ পর্যন্ত এই নামটা আছে। যতই আমরা পশ্চিম ঘাট, পূর্ব ঘাট পর্বতমালা বলি, পুনে থেকে মুম্বাই পর্যন্ত একটা ট্রেন আছে, আবার মুম্বাই থেকে পুনে ফিরে যায়। সেই ট্রেনটার নাম সহ্যাদ্রি এক্সপ্রেস। সহ্যাদ্রি, সহ্য পর্বত, একদম সপ্তকুলাচলের নাম দিয়ে। শক্তিমান, ঋক্ষমান অপি, বিন্ধ্যাশ্চ, এটা দক্ষিণের ওগুলো হয়ে গেল, পশ্চিম ঘাট পূর্ব ঘাটের দুটো দুটো। বিন্ধ্যাশ্চ পারিযাত্রশ্চ, বিন্ধ্য আর পারিযাত্র, সপ্তইতে কুল পর্বতা। এছাড়া গঙ্গা, সিন্ধু, সরস্বতী, গোদাবরী, নর্মদা, মহানদী, যমুনা, শতদ্রু, চন্দ্রভাগা, বাহুদা, দৃষদবতী, বিপাশা। সরস্বতী দৃষদবতীর কথা মনুসংহিতায় পেয়েছেন। সরস্বতী দৃষদবতীর মধ্যে যে রাজ্য দেশভাগ, সেটা হচ্ছে আর্যাবর্ত।
বিপাশা বেত্রবতী কৃষ্ণ বেন্মা মূর্ধন্যয় বয় আকার, ইরাবতী বিতস্তা পবোষ্ণী, দেবিকা বেদস্মৃতা বেদবতী, পরিশিনী ইক্ষুলা ইক্ষুলা আর কি, চিত্রবাহা চিত্রসেনা, গোমতী কৌশিকী, গোমতী নদী এখন আছে, গোমতী নদীর কথা বারবার আমরা কাব্যে পাই, কৌশিকী চর্মন্বতী, বেত্রবতী, সরাবতী, কাবেরী, আবার শিখলাম ভীমরথী, বাণী, শতবলা, বীরবতী, হিরণ্যবতী, সোনা, সোন নদী এখন আছে, চিত্রশিলা, বরণা আর অসি, বারাণসী যেখান থেকে হয়েছে, বরণা আর অসি যেখানে মিলিত হয়েছে সেই হলো বারাণসী, এবং অসি ঘাট, অসি বলা হয় দন্ত ছয় দুটো আছে, হচ্ছে বারাণসীর যে ঘাট তার প্রথম ঘাটটা হচ্ছে অসি, নীলা, এবং সব মিলিয়ে 173টা নদীর উল্লেখ আছে, ঠিক আছে, নবম অধ্যায়ে হরিদাস সিদ্ধান্তবাদ 173টা নদী, এবং তার মধ্যেকার কতগুলো নদীর কথা বলছি, নামগুলো শুনলে ভালো লাগবে। বেদবতী, ত্রিদিবা, ইক্ষুলা, কৃমি, পরিশিনী, চিত্রবাহা, চিত্রসেনা, গোমতী, পাপনাশিনী, মহানদী, বন্দনা, কৌশিকী, ত্রিদিবা, কৃত্যা, নিচিতা, লোহিতারণী, রহস্যা, শতকুম্ভা, সরজু, চর্মোন্নতি, বেত্রবতী, হস্তিসোমা, অনেক নদীর নাম দুবার দুবার করে আছে, চুলুকা, বাণী, মহানদী, কুশচিরা, সকরী, হেমা, মেনা, প্রবরা, পুণ্যবতী, অনুষ্ণা, সেব্বা, ছায়া, কুশধ্বারা, সুবস্ত্রা, গৌরী, কম্পনা, শতকুম্ভা, সরাবতী, বেত্রবতী। তারপরে আছে জাম্ব নদী, অম্বু বাহিনী, বিদিশা, তুঙ্গবেনা, তাম্রা, কপিলা, নীলা, আবারও বরণা, অসি, এগুলো নাম আছে। তারপরে হচ্ছে ব্রাহ্মণী, ব্রাহ্মণী বলে একটা নদী পূর্ববঙ্গে ছিল, মানে এখনকার বাংলাদেশে, মন্দবাহিনী, মন্দগা, মন্দাকিনী, বৈতরণী, কোষা, শক্তিমতী, চিত্রপলা, কৃষ্ণা, সরস্বতী। আচ্ছা, এই বললো, এই পর্যন্ত আমি বললাম 173টা নদী টোটাল উল্লেখ আছে। এবং সেখানে বলা হচ্ছে এই সমস্ত নদী, প্রায় এই সমস্ত নদী গঙ্গার তুল্য। মন্দাকিনীং সুবর্ণাং চ সর্বাং গঙ্গাং চ ভারত। এতক্ষণ পরে শেষকালে বললো গঙ্গা, কেন এই সব নদীকে গঙ্গা বলেই মনে করবে, সরস্বতী হোক, মন্দাকিনী হোক, ইত্যাদি। আর এরা কি বিশ্বস্য মাতরঃ সর্বা, সমস্ত বিশ্বের মাতা হচ্ছেন এই সকল নদী, কোনোটাকে ছোট মনে করবে না, মহাফলা, এবং এটা এরা মহৎ ফল দান করে। কেন? তথা নদ্যস্তু অপ্রকাশা, এছাড়াও আরো অপ্রকাশ্য নদী আছে, শতশঃ, অত সহস্রশঃ, আরো শয়ে শয়ে এবং হাজার হাজার নদী অপ্রকাশিত অবস্থায় আছে। মানে নদীতে স্নান হচ্ছে পুণ্য ফল, মহাফলদায়ক, এবং এই সকল নদী গঙ্গার তুল্য। এখন হচ্ছে আমি নদীগুলোর নাম বললাম, এবার আপনি বলবেন তো দেশের নাম কোথায় গেল? দেশের নাম সব মিলিয়ে আমি গুনেছি 239টা দেশের নাম বলা হয়েছে, যাদেরকে নিয়ে এই ভারতং বর্ষম। এখন বুঝতে পারছেন সকলেরই এই যে স্বাধিকার,
স্বাতন্ত্র, হ্যাঁ, এলাকার শাসনের অধিকার সকলে আজকাল দাবি করছে। এটা অসঙ্গত কিছু নয়। মূল একটা জায়গায় থাকুক কেন্দ্রীয় শাসন, তারপরে স্বায়ত্ত শাসন থাকতেই পারে প্রাচীন শাস্ত্র অনুসারে। তার মধ্যে প্রথম দেশটার নাম করছেন কুরুপাঞ্চাল, শালব, মাদ্রেয়, জাঙ্গল, সুরসেন। আপনারা সৌরসেনী প্রাকৃত শুনেছেন, সুরসেন হচ্ছে মথুরা এলাকাটা। পুলিন্দ, বোধ, মাল, মৎস্য, কুশল, সৌশল, কুন্তি, রাজা কুন্তি ভোজ পেয়েছেন, ভোজ নামে আর একটা রাজ্য আছে। সিন্ধু, পুলিন্দ, উত্তম, দশার্ণ, মেঘদূতের মধ্যে সব প্রদেশের নাম পাবেন। মেকল, উৎকল, পঞ্চাল, কৌশল, নৈকপৃষ্ঠ, যুগন্ধর, গোধ, মদ্র, কলিঙ্গ, কাশী, অপরকাশী, জঠর, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মলঙ্গ, সুহম, বিহারের জায়গাতে চলে এলাম। মাগধ, বিদেহ, শক, চক্রাতি, বারমাস্য, অশ্মক, রূপবাহিক, বিদর্ভ, ষণ্ড, পাণ্ডুরাষ্ট্র, কাটধান, বাল্হিক পশ্চিম ভারতের, শশিক, মাহিক, সুদেশন, কালতোয়ক, অপরান্ত, পরান্ত দেশগুলো নাম সংস্কৃত কাব্যে পাওয়া যায়। পঞ্চাল, চর্মমণ্ডল, মগধ, মালবর্জক। বিশিষ্ট নাম উল্লেখ করছি: সমুদ্র, কক্ষ, নিষ্কুট, অন্ধ্র, অন্তর, গীর্ব দেশ, মারের মধ্যে আটকে থাকা দেশ, অঙ্গ, মলজ, মালবর্ধক, মগধ, সমন্তর, প্রাবৃষেয়, ভার্গব, পুন্ড্র, একটি জাত আছে পৌন্ড্র ক্ষত্রিয়, বুঝতে পারছেন? পুন্ড্র দেশে যারা রাজপাট চালাতো, যেই রাজ সেই ক্ষত্রিয়, ক্ষত্রিয় যে কেউ হতে পারে, তার অভিষেক হয়ে গেল। পুন্ড্র বঙ্গদেশে আছে, পৌন্ড্র ক্ষত্রিয়। দক্ষিণ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এরা বেশি সংখ্যায় আছে, বিশেষ করে উত্তর 24 পরগনা। তারপরে হচ্ছে কুন্তল, কুশক, তীরগ্রাহ, সুরসেন, ইজিক, কন্নক, কাশ্মীর, কুন্দক, গান্ধার, দর্শক, সৌবীর, নিষধ, নৈষধরাজ, নিষধ, আনর্ত, নৈর্ধত, জামুন। আরো দেশের নাম: বাল্হিক, দর্বিচর, দর্ব, বাতজ, আমরথ, উরগ, উপত্যক, বৈদেহ, সিদ্ধ, কিরাত দেশ। এই কিরাত দেশটা হচ্ছে পার্বত্য এলাকা, ওই নেপাল এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটি বই আছে কিরাত দেশের উপরে। বৈদেহ তাম্রলিপ্ত, ওড্র, ম্লেচ্ছ, শৈরেন্দ্র, পার্বতীয়। এখন যারা বলছিলেন বা সন্দেহ করছিলেন, হ্যাঁ, যে কত কত দেশ ছিল বা না ছিল, মণিপুর ছিল কিংবা ছিল না, এখন দক্ষিণ দিকের দেশ বলেছেন 56টা, উত্তরের দেশ যেখানে বেশি বেশি করে ম্লেচ্ছদের বাস, তাদের বলেছেন ম্লেচ্ছ কিন্তু কি জাতিগত এথনিক গ্রুপ, 24টা। আর কিরাতদের দেশ বলেছেন 5খানা। ঠিক আছে? আর সপ্তদ্বীপের 7খানা কি জিজ্ঞেস করতে পারেন: জম্বু, ময়বদীর্ঘ, শাক, কুশ, ক্রৌঞ্চ, পুষ্কর, লক্ষ, শালমলি। জম্বুদ্বীপকে আবার 9 ভাগে ভাগ করা হয়।
তার মধ্যে একটা হচ্ছে ভারতবর্ষ, 9 ভাগের মধ্যে অন্যগুলো আছে ইলাবর্ষ, ভদ্রাস্য, হরিবর্ষ, কেতুমাল, হিরণময়, কুরুবর্ষ, নাভিবর্ষ, এরকম কিম পুরুষ বর্ষ। এই যে কিম পুরুষ, এই কিম পুরুষেরা হচ্ছে আমাদের ওই উত্তর পূর্ব ভারত এবং হিমালয় অঞ্চলে যত পার্বত্য জাতি। এই দাক্ষিণাত্যের দেশগুলো বললেন, সেখানে যে দেশগুলোর নাম বলেছেন, কেরল, দ্রবিড়, প্রথমে এগুলো দ্রবিড়, কেরল, বনবাসিক, কর্ণাটক, মহিষক, বিকল্প, মূষক, ঝিল্লিক, কুন্তল, মালক, অঙ্গার, মারিস, ধ্বজিনী, উৎসব সংকেত, ত্রিগর্ত রাজার কথা আমরা পুরাণে এবং মহাকাব্যে পাই, শালবসেনী, প্রষ্ঠ, পুলিন্দ, বল্লভ, মালব। দক্ষিণ ভারত মানে বিন্ধ্য পর্বতের দক্ষিণে, এটা বুঝে নেবেন। তাই মালব রাজের কথা তো পাচ্ছি, বল্লভ, সুনয়, অনিদাঘ, ব্যাঙ্গালোরের ওখানে না কখনো গরম পড়ে না, এখন গরম পড়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম বা একটু বড় হয়েছি, তখনও গরমকালেও একটা হালকা সোয়েটার পরে থাকতে হতো, এমন ঠান্ডা হাওয়া দিত, চির বসন্তের দেশ বলা হতো, ইত্যাদি ইত্যাদি। এখন ভারতবর্ষের উত্তর দিকবর্তী কয়েকটা দেশের নাম বলছি। তারা কারা? সকৃত, গাহ, হুন, হয়তো গোমূর্ধন্য হুনলিপি আছে, হুনলিপির কথা উল্লেখ করা হয়েছে ললিত বিস্তরে, রমণ, চীন, দশমালিক, ক্ষত্রিয় উপনির্দেশক, আর বৈশ্য এবং শূদ্রের দেশ, শূদ্র এবং আভিরদের দেশ, এগুলো হচ্ছে দরদ, কাশ্মীর, পশু, খাসির, দীর্ঘই র, অস্তচার, পহ্নব, গিরিগভর, আত্রেয়, ভরদ্বাজ, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আছে কলিঙ্গ, তোমর, হন্যমান ও কুরুভঞ্জক। এবারে সবকটা দেশের কথা বলে 239টা আমি বললাম, তার মধ্যে কিছু রিপিট আছে। এখন বলছেন এই সকল দেশ এবং অন্যান্য অনেক দেশ পূর্ব দিকে, উত্তর দিকে এবং ওই উভয় দিকের কোণে কোণে রয়েছে। আমি এই দেশগুলোর নাম মাত্র বললাম, এর পরের বাক্যটা বলে শেষ করব। যথা নিয়মে, এখনো পর্যন্ত এটা 9ম অধ্যায়, ঠিক আছে? এই দেশের নাম, নদীর নাম, 9ম অধ্যায়। কাজেই এনশিয়েন্ট ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য এই 6-9 মানে ভীষ্ম পর্বের 9ম অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। যথা নিয়মে প্রতিপালিত ভূমি, মানে ভূমিকে ঠিকঠাক মতো রক্ষা করলে, কামদায়িনী ধেনুর ন্যায় গুণ এবং শক্তি অনুসারে ধর্ম, অর্থ ও কামের মহাবল দান করে থাকে। আর ভারতবর্ষ সম্পর্কে আরেকটা জায়গায় বলা হয়েছে, এই ভারতবর্ষে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগই বিদ্যমান থাকে। এখনকার কালে খুব সৎ লোক আছে, মাঝামাঝি আছে, শুধুই অন্যরকম করে যাচ্ছে কাজ, তাও আছে। বীর, কাজে ভূমিকে রক্ষা করতে হবে। সেই অথর্ববেদের সময় থেকে, অথর্ববেদের ভূমি সূত্রে বলা হয়েছিল, ভূমি মাতা, মাতা ভূমি, পুত্র হং পৃথিব্যাহ, আমি, মাতা হচ্ছেন ভূমি, আর আমি হচ্ছি পৃথিব্যাহ পুত্র, আমি পৃথিবীর সন্তান। রবীন্দ্রনাথ চণ্ডালিকাতে বলেছেন না, মাটির কন্যা। আচ্ছা, মাতা ভূমি। আর বলছেন কি, বীর, বলবান এবং ধর্মে ও অর্থে বিচক্ষণ রাজারা সেই ভূমির আকাঙ্ক্ষা করেন। ভূমির তো আকাঙ্ক্ষা করলো, সব জায়গায় তো ভূমি ভূমি। আর কি করে? ধনলোভী হয়ে যুদ্ধ করে প্রাণ ত্যাগ করে। এর পরের কথা কি, ভূমি দেব শরীর এবং মনুষ্য শরীরের পুষ্টি সাধন করে। দেব মানুষ কায়ানাং
কামং ভূমি পরায়ণম অন্যোন্যস্য অবলুম্পন্তি সারমেয়া যথামিশম। বলছেন ভূমি দেব শরীর এবং মনুষ্য শরীরের পুষ্টি করে, সুতরাং ভরতশ্রেষ্ঠ কুকুর যেমন ভোজনের আকাঙ্ক্ষা করে পরস্পরের গৃহীত মাংস গ্রহণ করে মারপিট করে, সেই রকম রাজারাও ভোগার্থী হয়ে ভোগের আকাঙ্ক্ষা মানে ভূমি ভোগের আকাঙ্ক্ষা করে, রাজ্য দখলের আকাঙ্ক্ষা করে ভূমি অপহরণ করে। হচ্ছে না আমাদের এর সঙ্গে চীনের সঙ্গে ভারতবর্ষে অনবরতই, ওদিকে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষে অনবরতই, হ্যাঁ কি জানে পিওকে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, আর ওরা কি বলে আইওকে, ইন্ডিয়া অকুপায়েড কাশ্মীর, বুঝতে পারছি। তার মাঝখানে আবার এলওসি করতে হয়, লাইন অফ কন্ট্রোল। আর কি করতে হচ্ছে, ওইখানে অরুণাচল প্রদেশ আর হিমালয়ের উত্তরে সিকিমের উপর থেকে গিয়ে খানিকটা অঞ্চল, বিশেষ করে ওই অরুণাচল প্রদেশ থেকে অনবরতই চৈনা সৈন্যরা নেমে আসে, এসে বলে এইটা আমাদের দেশ। কাজেই ভোগের আকাঙ্ক্ষায় তারা রাজারা পরস্পরের ভূমি অপহরণ করে। তাদেরকে কার সঙ্গে তুলনা করা হলো দেখুন, কুকুর। সারমেয়া যথা মিশম, সারমেয়েরা আমিষম যথা, যেমন আমিষকে অবলম্বন্তি কেড়ে কুড়ে নেয়, সেই রকম এই রাজারাও পরস্পরের ভূমি কেড়ে নেওয়ার চেষ্টা করে। সেই জন্যই কৌরবগণ ও পাণ্ডবগণ সাম দান ভেদ দণ্ড দ্বারা ভূমি গ্রহণ করবার চেষ্টা করছেন। তস্মাৎ পরিগ্রহে ভূমের যতন্তে কুরু পাণ্ডবা সামনা ভেদেন দানেন দণ্ডেন চৈব ভারত, দণ্ডে নৈব চ ভারত। এখন দেখুন এখানে বলেছেন কুরু পাণ্ডবা, রবীন্দ্রনাথের বইটা কথা মনে করুন, কুরু পাণ্ডবের যুদ্ধ। কুরু পাণ্ডবা আমরা অনেক রকম মানে করতে পারি। কুরু বংশীয়া পাণ্ডবা, কুরু বংশে যাদেরকে পাণ্ডব বলে আলাদা করে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, তারা এই ভূমিকে পরিগ্রহ করবার জন্য যতন্তে যত্নশীল চেষ্টা করছে। কেন? সামনা ভেদেন দানেন দণ্ডেন চৈব, যাতে তারা এই পরিগ্রহটা সাম দান ভেদ দণ্ড এই 4 প্রকার রাজনীতির দ্বারা নিয়ন্ত্রণে রাখতে পারে। পিতা ভ্রাতা চ পুত্রাশ্চ খং দ্যৌশ্চ নরপুঙ্গব, হে নরপুঙ্গব নরশ্রেষ্ঠ, যথা নিয়মে সর্বদা পর্যবেক্ষণ করলে ভূমির ভবতি ভূতানাং সম্যক ছিদ্র দর্শনা, সম্যক অচ্ছিদ্র দর্শনা, যথা নিয়মে সর্বদা পর্যবেক্ষণ করলে ভূমির ভবতি ভূতানাং, এই ভূমি সর্বভূতের সমস্ত প্রাণীর, সর্বেশাং ভূতানাম, শুধু মানুষের কথা বলছে না, বারবার লক্ষ্য করবেন। আজকে আমরা ইকোলজি, এনভায়রনমেন্ট, পশু রক্ষা, প্রকৃতি রক্ষা, বৃক্ষ রক্ষা, লতা গুল্ম রক্ষা, ম্যানগ্রোভ রক্ষা, ম্যানগ্রোভ কেটে চিংড়ি মাছের চাষ হচ্ছে কিংবা পোল্ট্রি হচ্ছে। এখানে বলছে কি ভূমির ভবতি ভূতানাম, সর্বভূতের অচ্ছিদ্র দর্শনা, মানে যেখানে কোনো ছিদ্র নেই, মানে আকাশ এবং স্বর্গরূপ হয়ে থাকে। অচ্ছিদ্র মানে নাক আর ছিদ্র থাকে না, সেই হলো স্বর্গস্বরূপ, আকাশ এবং স্বর্গের মতো হয়। কখন? যদি সম্যক, যদি সম্যক ভাবে সুরক্ষিত হয়, তাহলে ভূতানাং সম্যক ভূমি, তাহলে সম্যক ভাবে রক্ষিত সুরক্ষিত ভূমি। কারণ গাছই বলুন, পাহাড়ি বলুন, পশু পাখি প্রাণী, একেবারে ছোট ছোট কেঁচো, কেন্নই পর্যন্ত, কেঁচো এবং কেন্নয়ের বিরাট উপকারিতা ভূমিকে নরম রাখার জন্য।
ওরা মাটি খুঁড়ে খুঁড়ে তার মধ্যে ঢোকে, তো নরম রাখে মাটিকে, তাহলে খনন কার্যে সুবিধা হয় এবং সেটা উর্বর হয়ে ওঠে। কাউকেই হত্যা করা উচিত নয়। পিতা ভ্রাতা চ পুত্রাশ্চ খং যৌশ্চ, খং মানে আকাশ এবং যৌ মানে স্বর্গ। হে রাজা, সেটা হয় তাদের জন্য সম্যক অচ্ছিদ্র দর্শনা। অচ্ছিদ্র মানে নিশ্ছিদ্র ভাবে, সম্যক ভাবে যদি দর্শন মানে সুরক্ষা করা যায় ভূমির, তাহলে সেই ভূমি কি হয়? পিতা ভ্রাতা পুত্র আকাশ এবং স্বর্গস্বরূপ হয়ে থাকে। কারণ ভূমি যদি নষ্ট হয়ে যায়, চাষবাস যদি না হয়, তাহলে পিতৃকুলে রক্ষা হবে না, ভ্রাতৃকুলে সব দেশ ছেড়ে চলে যাবে, তাই না? কাজের সন্ধানে, জলের সন্ধানে অন্য 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 জায়গায়। তাই তাহলে এই যে সুরক্ষিত ভূমি, নিশ্চিত্র ভাবে রক্ষিত ভূমি পিতা ভ্রাতা পুত্র সকলের জন্য এবং সমস্ত ভূতের জন্য, সমস্ত জীবের জন্য কি হয়? তার পিতা ভ্রাতা পুত্র এরা কি করে? রক্ষা করে। আর সকলের জন্য সর্বেশাং ভূতানাং আকাশ এবং স্বর্গ স্বরূপ হয়ে থাকে। এইখানে ভূমি বন্ধন আছে। তাহলে এই যে ইতিহাস ও পুরাণাভ্যাং বেদার্থম উপবৃংহয়েত বা বেদং সমুপবৃংহয়েত, তাহলে বেদার্থকে বিস্তৃত করে সকলের কাছে, স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধুগণের কাছে উপস্থাপন করিবে, এইটা হলো কথা। এরপরে নবম অধ্যায় শেষে দশম অধ্যায়ে এই কথাই বললেন, ভারত শ্রেষ্ঠ চত্বারি ভারতে বর্ষে যুগানি ভরতর্ষভ, ভরত ঋষভ। হে ভরত বংশে শ্রেষ্ঠ ভারতে বর্ষে, ভারতবর্ষে চত্বারি যুগানি, চারটে যুগই দেখা যায়। কৃতং সত্যম কৈরিকাত, কৃত যুগ মানে সত্য যুগ, ত্রেতা দ্বাপরং চ তিস্যং চ কুরু বর্ধন। তিস্য তর হচ্ছে মূর্ধন্যস্বয় জফলা, এটা হচ্ছে কলিকাল। ভয়ে ভরত শ্রেষ্ঠ কুরু বংশ বর্ধন, কুরু বর্ধন তার হাতেই, হ্যাঁ, কুরু বংশের নাশ হতে চলছিল। যাই হোক, ধৃতরাষ্ট্র তাই বলি সম্বোধন করছেন, এই ভারতবর্ষে সত্য ত্রেতা দ্বাপর কলি এই চারটে যুগই হয়ে থাকে। এখানে আজকে শেষ করি। এরপরে সামান্য কিছু কথা বলার থাকে, খুব একটা বেশি নয়। সুতরাং মহাভারতেরও কথা অমৃত সমান, মহাভারতেরও কথা এইখানে আমরা ভারত এবং ভারতবর্ষ উভয়ের কথাই আজকে শুনলাম। মহাভারতের কথাও জানতে পারলাম, পড়তে পারলাম, এবং ভারতবর্ষের কথাও আজকে জানতে পারলাম, পড়তে পারলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, 6:15 বেজে গেছে, আমার আজকে সেট আপ করতে একটু সময় লাগলো, নেট চলে গেল বলে বেশি হয়ে গেছে, আর আমি দেরি করতে চাই না। নেহাত যদি আপনাদের খুব আগ্রহ না থাকে, আপনারা প্রশ্নগুলো লিখে পাঠাতে পারেন, আমি যথাসম্ভব সমাধান করার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। কিছু বলবেন কেউ? কারো কিছু বলার নেই? তাহলে ধন্যবাদ, আমি বন্ধ করলাম। শুনলাম সমৃদ্ধ। হ্যাঁ ম্যাডাম।